আরে আমি তো দেখতে পারি না, আমি ওয়াশরুমে ছিলাম তখন। এখন দেখি না সেটা। শরীফুলের ওই সেলিব্রেশনটা মনে হবে যে জয়ের মতো হ্যাঁ, শরীফুল নিজের গতিতে আগে যাচ্ছে, সবাই তার পিছনে হ্যাঁ, দৌড়াইতেছে। এবং মানে কেউ নাই আর কি, হয়তো শেষ পর্যন্ত আর কাউকে না পায় তাসকিনের কোলে উঠে বসছিল। সেটাই। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমরা কিছুক্ষণ আগে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছি বলা যায়। যদিও এখন বলতে হচ্ছে যে পাকিস্তানকে হারানো বাংলাদেশের জন্য নতুন কিছু না, বাট টানা 2টা সিরিজ জয়, এইভাবে 2-0 সেম ব্যবধান, ক্লিন সুইপ, ভাই মানে স্টিল তো এটা একটা স্পেশাল মোমেন্ট। পাকিস্তানকে হারানো অলওয়েজ স্পেশাল। একটা হলো যে টেস্ট ম্যাচ জয়, যে কোনো দেশের সঙ্গে জয় স্পেশাল, পাকিস্তানকে হারানো এক্সট্রা স্পেশাল এভরি টাইম। কারণ সেখানে শুধু খেলা না, আমাদের আমাদের হিস্ট্রি আছে, আমাদের পলিটিক্স আছে, সবকিছু মিলিয়েই। এবং মানে এই পলিটিক্স বা হিস্ট্রি এগুলো ভেরি মাচ পার্ট অফ তোর স্পোর্টস। তো সবকিছু মিলিয়েই পাকিস্তানকে হারানো আমাদের জন্য একটা বড় ব্যাপার। এবং এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। এভাবে বলে কেউ হারানো, এটা একটা আসলে এই অনুভূতির সঙ্গে তো আসলে আমাদের পরিচয় নেই। 2024 সালে যখন আমরা পাকিস্তানে গিয়ে হারিয়ে এসেছি, তখন অনেকটা অভাবনীয় ব্যাপার ছিল। ওইটার একটা আলাদা রোমাঞ্চ তো থাকেই। একটা মানে অপ্রত্যাশিত কিছু পেয়ে গেলাম, একটা ম্যাচ জিততে পারি তখন বড় ব্যাপার ছিল, সেখানে আমরা সিরিজ জিতে এলাম, এবং ওটা মনে হচ্ছে যে একটা ওয়ান অফ সাকসেসের মতো। তো এই জন্যই এবারের সাফল্যটা বেশি কাঙ্ক্ষিত, বেশি জরুরি ছিল। নিজেদের প্রমাণের জন্য একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। প্লাস হলো যে যেভাবে জয়টা এলো ফাইনালি, মানে এই যে প্রত্যাশার চাপ, আমাদেরকে নিজেদেরকে করে দেখানোর একটা যে তাগিদ বা দায়, সেটা করতে পারা, এবং সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ নিয়েছে নিজেদেরকে চ্যালেঞ্জ দিয়ে। সেটা কেমন, তোর স্পোর্টিং উইকেট বানিয়ে দেশের মাঠে স্পোর্টিং উইকেট বানিয়ে, 2টো টেস্টে স্পোর্টিং উইকেট বানিয়ে বাংলাদেশ খেলেছে, 2টো টেস্টে টস হেরেছে। যে কোয়েশ্চেনটা আমি শান্তকে করেছিলাম প্রেস কনফারেন্সে, যে বাংলাদেশ যখন পাকিস্তানে গিয়ে জিতলো, তখন 2টা ম্যাচে বাংলাদেশ টস জিতেছিল, টস জিতে আগে বোলিং করেছিল। এবার তো ওখানকার যে কন্ডিশন, মানে চিন্তা করা আরো টাফ ছিল, কারণ এখানে তোর সবুজ উইকেটই শুধু না, ওভারকাস্ট কন্ডিশন ছিল। আমরা দেখছিলাম সিলেটে কি অবস্থা ছিল। তোর এই মেঘ, এই মানে রোদ, এরকম একটা ব্যাপার ছিল, ফ্লাড লাইট জ্বলছে সবসময়। সো ব্যাটসম্যানদের জন্য কিন্তু এসব আলোতে বা এই কন্ডিশনে মানিয়ে নেওয়া খুব টাফ। সো 2টো টেস্টে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে হয়েছে টসে হেরে, এবং কিছু সেটব্যাক ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানো। সব মিলিয়ে এটা মানে অসাধারণ জয়, অসাধারণ সাফল্য। আমি মনে করি যে বাংলাদেশের তোর টেস্ট দলটাকে পরের ধাপে পৌঁছে দিতে এই সিরিজটা মানে দারুণভাবে হেল্প করবে। আর ইউ রেডি টু বি ফেস অফ টুমরো? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show। ভাই একটা জিনিস যেটা মানে স্টুড আউট ফর মি, যে বাংলাদেশ ওই মিরপুরে একটা দিন পাকিস্তান যখন একটু ডমিনেট করলো, এ বাদ দিয়ে বাকি 10 দিনের মধ্যে 9 দিন বাংলাদেশকে যদি পাকিস্তান একটু প্রেসারে ফেলেও, বাংলাদেশ কেম ব্যাক, মানে ওই ক্লিশে হইলো কেম ব্যাক স্ট্রংলি, তাই না? সো এই জিনিসটা মানে আমরা সবসময় বলি যে টেস্টে আসলে ধরো মানে সেশন ধরে ধরে খেলতে হবে, বাট হয়তো একটা সেশনে কখনো ম্যাচের মোড় ঘুরে যাবে, আবার একটা সেশন জেতা তোমার জন্য এনাফ না। সেক্ষেত্রে বাংলাদেশ প্রায় প্রতিটা সেশনেই ডমিনেট করেছে এবং পাকিস্তানকে কখনোই মানে আপার হ্যান্ডটা নিতে দেয়নি। হ্যাঁ, এটাই তো মানে আমার কাছে তুই যেটা বললাম 10 দিন, শান্ত মেনশন করলো যে 10 দিন আমরা ভালো খেলছি এরকম একটা সেম ইন্টেন্সিটিতে। এবং তুমি খেয়াল করে দেখবা কারো মানে কেউ তুমি বলতে পারবে না যে কারো ফিটনেস স্ট্যান্ডার্ড ড্রপ করছে বা কারো ইন্টেন্সিটি ড্রপ করছে। হ্যাঁ, ল্যাপস অফ মানে কিছু মিস্টেকস ছিল, ড্রপ ক্যাচ ছিল, সবকিছু মিলায় এরকম ব্যাপার ছিল, কিন্তু কখনো মনে হয় না যে বাংলাদেশ গেম খেলা থেকে বাইরে। আর যে মোমেন্টে পাকিস্তান কিছুক্ষণের জন্য হইলো বা ঘন্টাখানেক জন্য টপের ছিল, বা বাবর আজমের পার্টনারশিপ, শান মাসুদের ওই পার্টনারশিপটা, তারপরে রেজওয়ান, যে কোনো মনে হচ্ছিল যে বাংলাদেশ এনি টাইম কাম ব্যাক করবে আর কি। সিচুয়েশনটা এমন ছিল। কালকেও যখন আমরা এইখানে যখন শেষ সেশনে রিজওয়ান আর ওই ইয়ার পার্টনারশিপটা দাঁড়ায় গেছিল, তখন মনে হচ্ছিল বাংলাদেশ ঠিক আছে, একটা প্ল্যান আছে যে হ্যাঁ নতুন বলটা নিবে, তখন আবার কাম ব্যাক করবো। উইকেট ছড়ায় মানে ফিল্ডার গুলো ছড়ায় রানটাকে কন্টেন করা হচ্ছিল। দেন আমরা দেখতেছিলাম যে দেয়ার ইজ সামথিং, যে হ্যাঁ একটা প্ল্যান আছে এখানে।
প্রত্যেক সেশনে একটা না একটা প্ল্যান ছিল, যেটা রনি ভাই বারবার বলতেছে, একটা প্ল্যান থাকতে হবে, একটা প্রসেস থাকতে হবে। এই জিনিসটা তুমি মানে পুরো সিরিজে যে কোনো দিন যে কোনো মুহূর্তের হাইলাইট বাইর করো, তুমি দেখবে যে কিছু না কিছু একটা মনে হবে যে প্ল্যান আছে, এটা কাজে দিতে পারে বা নাও দিতে পারে, কিন্তু একটা প্ল্যান আছে। এই জিনিসটা ছিল আমার কাছে মনে হয় পুরো সিরিজে। না ভাই, মানে জুবাই যে প্ল্যানের কথা বললো, আপনিও বললেন, সেটা ধরেন এইখানে ফার্স্ট ইনিংসে আমি পরে লিখেছিলাম আর কি, যে বাংলাদেশ যখন বোলিং করছে, মানে শুরুতে তাসকিন এবং শরীফুল, এরপরে যেহেতু পাকিস্তানের মিডল অর্ডারটা রাইট হ্যান্ডেড হেভি, তখন মিরাজ, এরপরে লোয়ার মিডল অর্ডারে যখন লেফটি আসবে তখন, সরি উল্টা বললাম, মানে শুরুতে লেফট হ্যান্ডার হেভি তখন মিরাজ, এরপরে কিছু লেফট হ্যান্ডার আছে তখন তাইজুল, এবং নাইট রানা এসে একটা বাস দিবে যে টেল এন্ডারে। এবং ধরেন গতকালকে তাইজুলকে সেকেন্ড নিউ বল দেওয়া, মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন না কোশ্চিন করলে কোশ্চিনগুলো অ্যান্সার পাওয়া যাচ্ছে, যে জিনিসটা ধরেন আমাদের জন্য একটা ব্যাপার ছিল যে কেন। এক্স্যাক্টলি, এবং তুই সেটা মানে ওদের ওদের মুখ থেকে শোনারও দরকার নেই, তুই নিজেই দেখতে পাচ্ছিস, হ্যাঁ, তাই না? exactly. তুই তুই জানিস যে তারা কি বলবে, কারণ আমরা প্ল্যানটা পরিষ্কার দেখতে পাচ্ছি। ইভেন যখন কোনো প্ল্যান কাজও করছে না, বাট আমরা দেখছি যে প্ল্যানটা আজকে সকালে যখন ফার্স্ট ওভারে কিছু প্ল্যান কাজ করছিল না, হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজটা একটু ড্রপ করেছিল, এটা হতে পারে অনেক সময়। তো তোর যখন ফার্স্ট ওভারে একটা কাজ হলো না, মানে হলো না, তারপরে একটু মানে তোর আউটসাইড এজ কয়েকটা বেঁচে যাচ্ছে, এইসব ক্ষেত্রে তারপরে একটু টেন্স মুভমেন্ট থাকে, একটু নার্ভ থাকবে, যত কিছুই বলি একটু নার্ভ, বাটারফ্লাই তুই পেটে অনুভব করবি, সেগুলো থাকবেই। বাট তারপরেও কিছু প্ল্যান আমরা দেখতে পাচ্ছিলাম, ধর মানে যেভাবে লেগ সাইডে ফিল্ডিং সাজানো হয়েছিল, হ্যাঁ, বা হ্যাঁ তারপরে একটু ফ্লাই স্লিপ রাখা হলো, বা তোর থার্ড ম্যানে দুজন ফিল্ডার রাখা হলো, যে যখন রানা শর্ট বল করছিল, সাজিদ যেহেতু আপার কাটের মতো খেলছিল, তো থার্ড ম্যানে একটা স্ট্রেট আর একটা একটু ওয়াইড থার্ড ম্যান। সো প্ল্যান গুলো ছিল, তোর এক্সিকিউট সবসময় হবে না, কিন্তু দে নো দেয়ার বিজনেস। মানে এটা হলো এই দলের সঙ্গে অন্যান্য দলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। ডেফিনেটলি যেটা শান্তও বলছেন, বা আমরা তো বলছি যে তার হাতে রসদ আছে। মুশফিক যেটা কয়েকদিন আগে আক্ষেপ করলেন যে তার ক্যাপ্টেন্সির সময় 20টা উইকেট নেওয়ার মতো বোলার ছিল না, এখন আছে, ডেফিনেটলি আছে। সো কিন্তু থাকাটার সঙ্গে এটাকে এক্সিকিউট করা বা সেটাকে একসাথে গাঁথাটা খুব জরুরি, যেটা শান্ত বা এই দলটা করতে পারছেন। তো মানে এটা ভালো লাগছে। বা তোর আমরা যদি এই ম্যাচ হেরেও যেতাম, তারপরেও আমি বলতে পারতাম যে হ্যাঁ বাংলাদেশ টেস্ট ক্রিকেট এখন প্রোগ্রেস করছে। কারণ হলো যেটা বললাম যে প্রপার টেস্ট ক্রিকেট এরকমই হয়, প্রপার টেস্ট ক্রিকেট। আগেও আমরা ওয়ান অফ টেস্ট ম্যাচ জিতেছি, এখনো তুই যদি বলি যে বাংলাদেশের গ্রেটেস্ট টেস্ট উইন কোনটা, হয়তো মাউন্ট মঙ্গানুই, তারপরে হয়তো অস্ট্রেলিয়া আসবে, ইংল্যান্ড আসবে, এগুলো আসবে, সেগুলো ঠিক আছে, এবং ওগুলো ওই জয়কে আমি খাটো করছি না, কিন্তু ওই যে 10 দিন ধরে গ্রাইন্ড করা, হ্যাঁ, এবং তোর সেশন বাই সেশন খেলা, একটা সময় ওরা আপার হ্যান্ডে, তারপর সেখান থেকে আমরা যেভাবে নিয়ে আসছি, এবং তাদের দাপট সাইকোলজিক্যাল ব্যাটেল গুলো জেতা হিউজ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সাইকোলজিক্যাল ব্যাটেল গুলো জেতা। এখানে আমি দেখছিলাম, আমার মনে পড়ছিল স্পেশালি কালকে এই ঘটনা, রিজওয়ান এবং তোর লিটনের ঘটনায়, শান্তদের ঘটনায়, তোর মনে আছে বাংলাদেশ সাউথ আফ্রিকা খেলতে গেল, ওটা কত ছিল 2017? না 22 না তার আগে 22-এর কে ছিল সেটা? হ্যাঁ ওটা কি 22-এরটা না? হ্যাঁ 22-এ, ওকে ফাইন। সো 22-এরটা তো মানে বাংলাদেশ প্লেয়াররা স্লেজিং এ এতটা কাতর হয়ে গেছে, দল ভালো খেলছে না এমনিতেই, তারপরে স্লেজিং এ তারা এতটাই কাতর হয়ে গেছে, তারা কমপ্লেন করা শুরু করেছিল প্রেস কনফারেন্সে। কমেন্ট করছিল ডিনার। হ্যাঁ তারপর ডিনার পর দেখেছে যে এটা তো মেন্স গেম। তারপর আমি লিখেছিলাম যে হ্যাঁ উইচ ইজ ট্রু, এটাই তো ভাই, টেস্টে তো স্লেজিং হবে। অনেকে বাপ মা তুলে গালিগালাজ করে, মানে খুবই তোর কিংবদন্তি সব স্লেজিং এর ঘটনাও আছে, তাই না? সেগুলা মানে নজিরবিহীন। সো এগুলা তো আছেই। সো তো এগুলো নিয়েই তো টেস্ট ক্রিকেট। তো আমরা যেগুলোতে আগে সাকাম করতাম, বা বাংলাদেশ দল সেগুলো তো পারতো না, মানে সেগুলো নিয়ে কমপ্লেন করতো, এখন সেখানে বাংলাদেশ সেগুলো করছে, এবং চোখে চোখ রেখে কথা বলছে, তাদেরকে মানে শুধু ব্যাটে বলে না, তো সাইকোলজিক্যালি তাদেরকে বিট করার চেষ্টা করছে, সাইকোলজিক্যাল এজটা নিচ্ছে, এবং সেটা এক্সিকিউট করে দেখাচ্ছে। যে দাপড়ে তুই কালকে লিটনের জাস্ট বডি ল্যাঙ্গুয়েজটা তুই দেখিস, যখন রিজনের সঙ্গে কথা বলছে, যে ফার্ম তিনি দাঁড়িয়ে আছেন, যে অথরিটির সঙ্গে তিনি কথা বলছেন, স্লেজিং এর ভাষা নিয়ে তো হবে, কিন্তু যেভাবে তিনি বলছেন, যে অথরিটি নেই, এটাই হলো আমি মনে করি বাংলাদেশ টেস্ট ক্রিকেটের বদলে যাওয়ার প্রতীক, এই দলটার প্রতীক, যে এই দলটা এখন কতটা কি বিশ্বাস করে। আজকের শান্তর একটা কথা আমার খুবই ভালো লেগেছে, যে একটা হলো তোর ক্যাপ্টেন হিসেবে তুই যেটা প্রশ্ন করলি, তারপর ক্যাপ্টেন হিসেবে তিনি বললেন যে তিনি খুব ওপেন, স্পেশালি এই টাফ মোমেন্টগুলোতে মুশফিক, লিটন এদের পরামর্শ নেন, ফ্যাসিনেটিং একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে তিনি বলেন যে এই দলটা সবাই দলটার ভালো চায় ভাই, এটা আমরা অনেক সময় বলতে পারি, কিন্তু সে বলাটা এক জিনিস আর আমরা দেখতে পাচ্ছি সেটা আরেক জিনিস। তো এই দলটা সবাই ভালো চায়, এবং সবাই বাংলাদেশকে জেতাতে চায়, বাংলাদেশের জন্য কি করতে হবে সেটা করতে চায়, সেটা আমরা মাঠে দেখতে পাচ্ছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছি, হ্যাঁ তাই না? সো দলটাকে সত্যিকার অর্থে মনে হচ্ছে একটা ফ্যামিলির কথাটা খুব ক্লিশে হয়ে যাচ্ছে, কিন্তু এটা মনে হচ্ছে যে একটা ফ্যামিলি যারা তাদের বিজনেসটা জানে। সো এটা একটা ফ্যাসিনেটিং ব্যাপার।
যে ভাই মানে টিম হিসেবে খেলা সবকিছু মিলে টেস্ট টিমটার কথা আমরা এর আগেও আলাপ করেছি যে বাংলাদেশ এখন 3 ফরম্যাটের মধ্যে সবচেয়ে বেশি ভালো খেলে টেস্ট। হ্যাঁ, কিন্তু হয়তো তখনও বেস্ট ফরম্যাট, তখনও হয়তো আমাদের ব্যাংকে শুধুমাত্র মানে পাকিস্তানের সঙ্গে ওই আগের সিরিজ জয়টা ছিল, বাট এই জিনিসটা তো আসলে আরেক লেভেলে আসলেই নিয়ে গেল। হ্যাঁ মানে এই রনি ভাই যেটা বললো সাইকোলজিক্যাল ব্যাটেল গুলো জেতা, এটা মানে এটা যে কত বড় প্লাস পয়েন্ট এটা স্কোর বোর্ডে দেখা যাবে না, এটা রেকর্ড বুকে দেখা যাবে না, এটা এই প্রত্যেকটা প্লেয়ারের পার্সোনালিটি এবং অরায় বিশাল প্লাস। একটা ছবি ভাইরাল হয়েছে, তুমি খেয়াল করছো কিনা, তুমি তো ফেসবুকে নাই, রনি ভাই নিশ্চয়ই দেখছে, শান্ত বসে আছে চারপাশে পুরা শান্ত বসে আছে, রানা একেবারে পিকি ব্লাইন্ডারের মতো, মানে ওই ছবি নিয়ে পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় লিটারেলি আলোড়ন। ওই ছবির মধ্যে নাকি অস্ট্রেলিয়ান ওরা, মার্কস স্টিওয়ার্ট টাইমের ওরা, মানে তুমি চিন্তা করো এটা কিন্তু মাঠের ওরা কিন্তু খুবই ফ্ল্যামবয়েন্ট প্রেস কনফারেন্স করতেছে না বা খুবই অ্যাটাকিং কথা বলতেছে না, এটা জাস্ট প্লাস মানে পারফরমেন্স আর মাঠের অ্যাটিটিউড। এটা হচ্ছে এই সিরিজের মানে 2-0 থেকে বড় জিনিস হচ্ছে এটা, হিউজ ম্যাচ এবং হিউজ ব্যাপার এটা। তুমি আইপিএল এর টাইমে এরকম মানে ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করতেছে বাংলাদেশ পাকিস্তানের টেস্ট সিরিজ, আইপিএল এর টাইমে টেস্ট খেলছে বাংলাদেশ এর আগে, কিন্তু কখনো এরকম আওয়াজ হয় নাই, মানে এরকম সবকিছু মিলে যেই আবহাওয়াটা তৈরি হলো সিলেটে, মানে এটা ইনক্রেডিবল। আমার কাছে মনে হয়, আমার তো মনে হচ্ছে যে পারফরমেন্স এন্ড সবকিছু দিক থেকে এশিয়ার সেকেন্ড বেস্ট টেস্ট টিম এখন বাংলাদেশ। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। ওকে, না এটা সারপ্রাইজ হওয়ার কিছু তো আসলে নাই। সারপ্রাইজ হইলা কেন? না মানে বললাম যে ক্লেম তো না, এটা আসলে দিন শেষে এখন ফ্যাক্ট হতেই পারে। ভাই উইকেট, মানে আমরা 10 দিনের আসলে প্রপার টেস্ট ক্রিকেট দেখেছি। মিরপুরে পিচে আপ ডাউন হয়তো একটু ছিল, বাট ইভেন প্রথম দিন না সেকেন্ড দিনই মোহাম্মদ আব্বাস এসে নিজের থেকে বলে গেলেন যে উইকেট ইজ ভেরি গুড। হ্যাঁ, এবং সিলেটের এই উইকেট নিয়েও মানে হ্যাটস অফ টু কিউরেটর, এই টাইপের উইকেট আর কি, বাট প্রপার টেস্ট ক্রিকেট। কিন্তু এটা আপনি শুরুতে বলছিলেন, স্টিল এই উইকেটে খেলার জন্য তো সাহস লাগে। ডেফিনেটলি সাহস লাগে, 1-0 এগিয়ে থাকার পর আরো বেশি সাহস লাগে। বাংলাদেশ যে সেই সাহসটা দেখিয়েছে, এটাও ওই যে তোর দল হিসেবে এগিয়ে যাওয়ার একটা বড় বিজ্ঞাপন। এবং এই জয়টা এই জন্যই বলছি যে ইট নট অ্যাবাউট নাম্বারস, এটা যে আরো এই জয়ের ভিতরে যে আরো কত কিছু আছে সেটা প্রমাণ তোর এই উইকেটও। এখানে তোর মানে ইন্টারেস্টিংলি এই ম্যাচ তো সরিয়ে মিরপুরে সরিয়ানের একটা সামান্য আলোচনা ছিল যে বৃষ্টির কারণে মূলত। সিলেট তো ধোকা দিল। এটা নিয়ে পাকিস্তানের কি ইয়া ছিল এটা বলে দাও। হ্যাঁ, এটা নিয়ে যখন আবার ফাইনালি হলো না, মানে পাকিস্তান মানে বাংলাদেশ যখন এইটা ম্যাচটা এখানেই খেলে ঠিক করলো যে হ্যাঁ সিলেটেই হবে, তখন আবার পাকিস্তান দলের মধ্যে একটু এটা মজা করেই হোক কারণ নিতে হোক, তারা আলোচনা করছে না সিলেটে বৃষ্টি হবে এই জন্য টেস্টটা সিলেটেই নিয়ে যাচ্ছে, খেলাটা ভেসে গেলে তো বাংলাদেশ সিরিজটা জিতে যাবে। আলটিমেটলি বাংলাদেশ কিন্তু ভেবেছে উল্টো। বাংলাদেশ তখন বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছিল, তামিমের সঙ্গে, তিনি বলছিলেন যে ভাই আমরা দেখলাম ই করে যে ওখানে বৃষ্টি হলো, বেশিরভাগ সময় বৃষ্টি আছে কিন্তু বৃষ্টি হলো বেশিরভাগ সময় রাতে, বুঝিস তো, সেটাই কিন্তু হয়েছে, প্রতিদিন রাতে বৃষ্টি হয়েছে, দিনের বেলা একদিন হয়নি, জাস্ট আজকে সকালে একটু হয়েছে। প্লাস আরেকটা উইকেট বলেছিল যে টনি হেমিং তো এখানে চলে গেছে, টনি হেমিং বলেছে যে খুব ভালো উইকেট তারা প্রিপেয়ার করেছে, সো এটাও একটা ব্যাপার ছিল। এবং আমি এই জন্যই বলছি যে যে ওই বাংলাদেশ ওই চ্যালেঞ্জটা নিয়েছে এবং এই যে উইকেটটা খেলা হলো, তো বাংলাদেশ তো মানে আমার মনে হয় যে আমার যতদূর মনে পড়ে বাংলাদেশের টেস্ট হিস্ট্রির সবচেয়ে ভালো উইকেট এটা ছিল, মানে এর নিয়ে আমার কোনো ডাউট নাই। আমি জানি না যে সব তো আর সবসময় মনে থাকে না, স্টিল মানে অসাধারণ একটা টেস্ট উইকেট। তুই যেটা বললি যে মিরপুরে একটু ওঠানামা ছিল শেষের দিকে, তারপরেও ভালো উইকেট, কিন্তু এটা এখানে তুই কোনো মানে একটা ফিঙ্গার তুলতে পারবি না, মানে কিচ্ছু না। হ্যাঁ, সো এটা মানে কি বলবো যে দলটাকে কতটা মানে কনফিডেন্সটা বুস্ট করবে সেটা আসলে এটা আমরা কোনো সংখ্যা দিয়ে বা আমরা কথা বলে আসলে বলতে পারবো না, কারণ এই জিনিসগুলো ফিল করার ব্যাপার, তারা সেগুলো ফিল করবে। এবং এই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ, জানি না অস্ট্রেলিয়া কেমন করবে, কারণ অস্ট্রেলিয়া শুধু উইকেট বা অস্ট্রেলিয়া শুধু তোর পারফরমেন্স না, আরো অনেক কিছু ম্যাটার করে। অস্ট্রেলিয়ার ক্রিকেট কালচার, আবহাওয়া, তোর ওইখানকার মিডিয়া, ওইখানকার তোর ক্রাউড, তারা প্রেশার দিবে, ওইখানে গিয়ে তারা আলটিমেটলি ওই আবহাওয়ার সঙ্গে কতটা খাপ খাওয়াই নিতে পারবে, সবকিছুরই ব্যাপার আছে। তো অস্ট্রেলিয়া এই জন্যই তোর টাফ, কিন্তু এই যে উইকেটটা খেলে গেল, এখানে যে জয়টা বাংলাদেশ পেলো, এটা ডেফিনেটলি ওইখানে তোর বাংলাদেশ দলকে হেল্প করবে। মানে এই জিনিসটা ধরো এর আগে ওই রেজিং টার্নার বলো সবকিছু বলো, আমাদের মানে বাংলাদেশের একটা কমন রেসিপি ছিল বা সিম্পল রেসিপি ছিল যে তাদেরকে স্পিন দিয়ে ঘায়েল করা। অবশ্যই এখানে পেস ব্যাটারি ডেভেলপ করাটা অনেক কাজে দিয়েছে এই সাহসের পিছনে, তারপরেও স্টিল ধরো অবশ্যই মানে এই উইকেটে খেলাটা একটা সাহসী সিদ্ধান্ত।
যদি তুমি ক্রিকেটিং ফ্রন্টে আসো, মানে ম্যাচ ওইভাবে হয়তো ধরে ধরে অ্যানালাইসিস আমরা এখন করবো না, বাট স্টিল ধরো 116 রানে 6 উইকেট, লিটনের পার্টনারশিপ, তারপরে ধরো নিউ বলে শরীফুল উইকেট না পেয়েও শরীফুলে ভালো বোলিং, এরপরে তাইজুলের এরকম ক্রুশিয়াল ব্রেক থ্রু, সবকিছু মিলে এই টেস্ট টিমটাতে যেমন মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম আছে, অন্যদিকে তাসকিন শরীফুল তো এই সিরিজে ফিরলেন অনেকদিন পর, নাহিদ রানা, শান্ত দুর্দান্ত কম, লিটন দাস, মানে ইউ নেম ইট। এবং ওপেনাররাও ধরো তুমি এই কদিন আগে বলছিল যে ওপেনারদের একটা রোল আছে, মানে নতুন বলটা পূরণ করে দেওয়া, হয়তো জয়ের ওই ইনিংসটা ছাড়া এই টেস্টে ওপেনারদের তেমন কিছু নাই, এই ইনিংসে তো তানজিদের হইল। দুই টেস্ট মিলে হ্যাঁ, কিন্তু মানে সবকিছু মিলিয়ে তোমার মনে হয় কিনা যে একটা কমপ্লিট পারফরমেন্স, এবং হ্যাঁ এই টিমটা রেডি ফর কম্পিটিং এনি টিম? বাংলাদেশ জিতলে এটাই এইভাবেই হয়, মানে বেশিরভাগ খেলায় দেখা যায় সবারই ছোট ছোট কন্ট্রিবিউশন থাকে, বড় কোনো সাফল্য হলে হিস্টোরিক্যালি এরকমই ইনপুট থাকে আর কি সবার। ইভেন পাকিস্তানে যখন 2-0 হয়েছে তখনও তুমি দেখবো যে হ্যাঁ সাদমানের একটা 91, হাসান মাহমুদের একটা 3 উইকেট বা 4 উইকেট, মিরাজের 2 উইকেট, এরকম ছোট ছোট কন্ট্রিবিউশন হিউজ ব্যাপার করে আর কি। আর রনি ভাই যেটা বললো ওইটা একটু অ্যাড করি উইকেটের ব্যাপারে, বড় দলগুলো না এরকম উইকেটই খেলে, বড় দলের ব্যাটসম্যানরা বড় রান করে, ফাস্ট বোলাররা উইকেট নেয়, স্পিনাররা উইকেট নেয়, এবং যখনই কোনো ডাইনেস্টি, আমরা টেস্ট ক্রিকেটের যত ডাইনেস্টি আসছে তাদের ওই টাইমের উইকেটগুলো, ওদের দেশের উইকেটগুলো দেখবা, এটা হচ্ছে টেস্ট ক্রিকেট উইকেট। তারা 5 দিনের ক্রিকেটটা খেলতে চায়, 5 দিন এন্টারটেইন করতে চায়, আর টেস্ট ক্রিকেট এরকমই। এই জিনিসটাই আমরা এই দলের মধ্যে দেখতে পেলাম, কোনো শর্টকাট নাই এবং কোনো কমপ্লেন নাই। লিটন দাস কিন্তু কমপ্লেন করতে পারতো যে ওই সকালে যে উইকেট অনেক টাফ ছিল, শান্ত বলতে পারতো যে ওই দিন সকালবেলা আমি ব্যাটিং করছি, আমি 2 দিনই সকালবেলা ব্যাটিং করছি, 2 ইনিংসে দোনো দিনে আমাকে টাফ সিচুয়েশন ফেস করতে হয়েছে, কারো মুখে কোনো কমপ্লেন নাই, সবাই এটাকে এমব্রেস করতেছে। মানে এটা হচ্ছে হিউজ ব্যাপার যে মুশফিক ভাই বলতেছিল যে এখানে ময়েশ্চার থাকবে প্রথম টেস্টের আগের দিনই, ওনারা জানে যে এখানে চ্যালেঞ্জ আছে, কিন্তু কারো মুখে কিন্তু ওয়ার্নিং নাই যে আগে যেটা আমরা শুনতাম যে হ্যাঁ সিচুয়েশন টাফ ছিল। এবং এগুলা যদি অন রেকর্ডও না শুনতাম, অফ দ্য রেকর্ড শুনতাম, এখন অফ দ্য রেকর্ডও শুনি না, কাউকে কখনো বলতে শুনি না, কমপ্লেন করতে শুনি না, কোনো বলারকে কমপ্লেন করতে শুনি না। এটা একটা হিউজ গ্রোথ। মানে তুমি যত গ্রোথ, পার্সোনাল পারফরমেন্সের কথা বলতেছো, সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় আর কি, যে চেঞ্জ আর কি সবার মধ্যে। ইভেন ফোর্থ ডেতে এসে তাইজুল ভাইয়া বলে গেলেন যে না, হ্যাঁ। উইকেট ইজ স্টিল গুড, উই হ্যাভ টু বি ডিসিপ্লিন, মিরাজ ফার্স্ট মানে সেইটাই, এবং রান কন্টেইন করে এই জিনিস। ভাই আপনি কদিন থেকেই বা আমাদের শেষ কয়েকটা শোতেও এই জিনিসটা বলেছেন যে ক্রাউড পুলার দরকার, বাংলাদেশ ক্রিকেটে এখন একটা এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই এখানে হয়তো এলিমেন্ট স্ট্যান্ড অ্যালোন, জুবাই যেটা বললো এটা একটা কালেকটিভ পারফরমেন্স, ছোট ছোট কন্ট্রিবিউশন, নাইট রানার মতো একটা এলিমেন্ট তো অবশ্যই আছে। এরপরেও এরকম একটা ফিক্টরি কতটা আসলে অ্যাটেনশন গ্র্যাব করতে পারে? হিউজ হিউজ, তুই দেখলে এখন সোশ্যাল মিডিয়াতে তুই দেখতে পাচ্ছিস যে কি অবস্থা টেস্টের আলাপি হচ্ছে। হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট যে আইপিএল এর সময় জুবাই যেটা বারবার বলছে, আইপিএল এর সময় বাংলাদেশ আমাদের গোটা ক্রিকেট বিশ্ব নজর কাটতে পেরেছে, হিউজ ব্যাপার। ইন্ডিয়ার ক্রিকেট সার্কিটে পর্যন্ত বাংলাদেশ কিনে কথা হচ্ছে, তাই না? তুই সোশ্যাল মিডিয়ায় দেখ, ইন্ডিয়ার জার্নালিস্টরা দেখ, সেদিন যেমন নাইট রানার প্রসঙ্গে বলছিলাম যে হ্যাঁ ইন্ডিয়ার টেলিগ্রাফের মতো পত্রিকায় আইপিএল চলার সময় নাইট রানা কিনে বড় ফিচার, এবং বাংলাদেশের যে উইন, বাংলাদেশের শুধু উইন না, বাংলাদেশ যেভাবে জিতেছে, এবং ওই যে সাইকোলজিক্যাল ব্যাটেলের কথা বললাম, ওই যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, যেগুলো তো গোটা ক্রিকেট বিশ্বে তোর ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, সো এগুলো শুধু বাংলাদেশের জন্য তো বড় ব্যাপার বটে, টেস্ট ক্রিকেটেরও বিরাট অ্যাডভার্ট, টেস্ট ক্রিকেটের বড় বিজ্ঞাপন এগুলো তোর, এবং এগুলো হচ্ছে তো। মানে আলটিমেটলি তুই দেখবি যে এখন আজকে অনেকেই দেখবি একটু বলবো হ্যাঁ টেস্ট ক্রিকেট রিয়েল ক্রিকেট, এটা এই সিরিজটা বোঝা যাচ্ছে, বা একসাথে তো অনেক সময় আমরা বলি না যে হ্যাঁ বোঝা যাচ্ছে যে টেস্ট ক্রিকেট আসল ক্রিকেট। তো আইপিএল এর সময় যখন এরকম অ্যাটেনশন গ্র্যাব করতে পারছে, তো বাংলাদেশের জন্য তো একটা বড় ব্যাপার বটে। আলটিমেটলি বাংলাদেশ এখানে এখন এই জয়ের পরে 7 নম্বরে উঠে এসেছে র্যাঙ্কিং এ, প্রথমবার আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ। টেস্ট চ্যাম্পিয়নশিপ 5 নম্বরে আছে, ডেফিনেটলি সেটা থাকবে না, কিন্তু 5 নম্বরে আছে, সেটা তো আমরা ভাবতে পারিনি কোনো, তাই না? সো এই ব্যাপারগুলো ডেফিনেটলি তোর ওই মানুষের ভিতরে জায়গা করে নেয়, এই জিনিসগুলো জায়গা করে নেয়, এবং জায়গা করে নিতে পারলে যেটা হয় যে দলটাকে, আমি সেটা আগেও একটা সত্য বলছিলাম যে একটা সময় বাংলাদেশ ক্রিকেট যেটা ছিল যে আমার দল, সেটা মাঝখানে ওই যে বিভিন্ন নেতিবাচক প্রচারণা, দলের কিছু বাজে পারফরমেন্স ছিল, হ্যাঁ ক্রিকেটারদেরও কিছু ব্যাপার ছিল, সবকিছু মিলিয়ে ওই দর্শকদের সঙ্গে দলের সম্পর্কটা একটু খাপছাড়া হয়ে গেছিল। সেটা এখন আবার ফিরতে শুরু করেছে বলে আমি মনে করি যে হ্যাঁ আমার দল, একসময় বলতাম যে আমার বাংলাদেশ, আমার দল, আমাদের দল, এরকম সেই অধিকারটা কমে গিয়েছিল, বা একটু হাসাহাসি তাচ্ছিল্যের দিকে চলে গিয়েছিল, সেটা এখন ফেরত আসছে। পারফরমেন্স, এই ধরনের জয়
এবং হলো যে তোর ওই যে স্টাম্প রেখে একটা ছাপ রেখে জয়, আর এত কিছু যখন হয় সেগুলো মিলে জয়, তোর ওই যে আবারও বলছি যে সেই এই লিটন শান্তদের এইগুলো এই ব্যাপারগুলো কিন্তু মানুষকে খুব একাত্ম করে ফেলে, দলের সঙ্গে একাত্ম করে ফেলে। So, সবকিছু মিলিয়ে যখন এরকম জয় আসে, তোর মানুষ তখন সেটা সে ইনভলভ হবেই, ইনভলভ ফিল করবে। যখন মানুষ এভাবে সম্পৃক্ত ফিল করবে, তখন আবার ওই যে আমার ক্রিকেট, আমার দেশ, আমার দল হয়ে উঠবে। আমি মনে করি যে এই দলটা সেটা করতে পারছে এখনো পর্যন্ত, আশা করি তারা সেটা ধরে রাখতে পারবে। সেটা টেস্ট ক্রিকেট, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। না, এই জিনিসটা আসলে অবশ্যই প্লাস পয়েন্ট, কিন্তু রিসেন্ট টাইমে যদি আমরা ট্র্যাজেক্টরি খেয়াল করি তাহলে তো আসলে সারপ্রাইজিং মনে হচ্ছে না না। আমাদের কারণ আমরা কিছু যারা একটা- খুব ক্লোজলি ফলো হ্যাঁ। করি, আমরা 2021-22 থেকে বলতেছি যে হ্যাঁ, যে অবস্থা অন্য দুই ফরম্যাটের আর এই যে অবস্থা টেস্ট ক্রিকেটের, সেদিক থেকে বাংলাদেশের বেস্ট মানে ফরম্যাট। কিছু একটা হলে আসলে টেস্ট ক্রিকেটেই হওয়ার কথা ছিল। এবং শেষ করার আগে আরেকটা যেটা বলতে চাই, মানে এই দুইটা উইন, এই দুইটা জয়, মানে ইট ফিলস কি বলবো রিয়াল। কারণ কি ধরেন রনি ভাই, ওই আপনি তখন যে 3টা টেস্টের কথা বললেন, মাউন্ট মঙ্গানুই, তারপরে মিরপুরে, হ্যাঁ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দুইটা টেস্টই মানে অবশ্যই ওখানেও স্কিলের ব্যাপার ছিল, সেটা এক্সিকিউশনের ব্যাপার ছিল, তামিম ইকবালের ওই রকম দুইটা ইনিংস ছিল, হ্যাঁ মিরাজের বোলিং ছিল, বাট স্টিল সেই এখানে মনে হয়েছে যে হ্যাঁ ব্যাটেল গ্রাউন্ড ইজ সেম, এটা ইভেন খেলো। না সেটাই, আমি ওই যে ওয়ার্ল্ড ক্রিকেটের নজর কাড়ার ব্যাপারটাও কিন্তু সেই জন্যই বলছি যে আলটিমেটলি ওয়ার্ল্ড ক্রিকেট সবাই, ওয়াসিম আকরাম একটু আগে লিখেছেন যে হ্যাঁ বাংলাদেশ দেশের মাটিতে তো এরকম হ্যাঁ, উইকেট হ্যাঁ, বানিয়ে হ্যাঁ। তারা জিততে পারছে, তার মানে বোঝাই যাচ্ছে দলটা কি। এবং তিনি বলছেন যে বাংলাদেশ এখন সেরা দলগুলোর সঙ্গে কম্পিট করার জন্য তৈরি। সো ওই মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু ওই মিরপুর উইন এগেন্স্ট অস্ট্রেলিয়া এন্ড ইংল্যান্ড, ওগুলা সবাই আলটিমেটলি বলতো যে হ্যাঁ টার্নিং উইকেট বানিয়ে জিতেছে। টার্নিং উইকেট স্টিল তোমাকে ভালো ব্যাট করে ভালো বোলিং করে জিততে হবে, কিন্তু ওই যে যদি তবে কিন্তু একটা যোগ করা ছিল, কিন্তু এখানে কিন্তু সেই সুযোগই নাই, তাই না? এটাই। সো এবং পাকিস্তানের মনে হচ্ছে পাকিস্তান সেটা চমকে গেছে। পাকিস্তান জানতো যে এরকম উইকেট হবে, 5টা পেসার নিয়ে তারা এসেছে এবং তারা আসার পর থেকে বলছে যে আমরা প্রিপেয়ার্ড, আমরা জানি যে এরকম উইকেট হবে। সো তারপরেও বাংলা যেভাবে জিতেছে, আবার বলছে বলে করে যেতে হবে। এবং এটাই হলো তোর মানে যেটা বললাম যে আসলে মানে টেস্ট ক্রিকেটের একটা বড় বিজ্ঞাপন এবং বাংলাদেশের টেস্ট দলের একটা বড় বিজ্ঞাপন। বাংলাদেশ টেস্ট দল একটা টেস্ট জাতি হয়ে উঠছে ফাইনালি, হোপফুলি। সো এটা মানে আমাদের জন্য, আমরা যারা ক্রিকেট শুধু জার্নালিস্ট না, ক্রিকেট ফলোয়ার যারা একদম ছোটবেলা থেকে ক্রিকেট ফলো করি, তাদের জন্য এটা একটা অসাধারণ সময় আমি মনে করি। এখন আশা করি যে এই সময়টা তোর দীর্ঘদিন থাকবে, দীর্ঘ সময় থাকবে, বা যতটা সম্ভব লম্বা করা যায়। আমি বলছি না অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে হবে, সাউথ আফ্রিকা গিয়ে সাউথ আফ্রিকা হারিয়ে দিতে পারে, হারাতে পারলে তো দারুণ। কিন্তু ওই এই স্পিরিটটা দেখতে চাই যে চোখে চোখ রেখে কথা বলছি আমরা, লড়াইয়ের সেই তেজটা আছে, বারুদটা আছে, এগুলো দেখতে পারলে আমি খুশি। একটা জিনিসই খালি মিসিং দর্শক, যদিও এটা টেস্ট ক্রিকেটের একটা ওভারঅল সম্পূর্ণ অনেক বিষয় আলোচনা, বাট হ্যাঁ। এই জিনিসটা হলে সিলেট এরকম একটা মানে না দর্শক, আমি মানে ঠিক আছে, আজকে যখন নিচে নামলাম তখন মনে হচ্ছিল যে একটা হলো গ্রাউন্ডের মধ্যে সেলিব্রেশন হচ্ছে, একটা শূন্য ব্যাপার আছে। কিন্তু তুমি চিন্তা করো যে টেস্ট ক্রিকেট কিন্তু এখন অত বেশি ক্রাউড সেন্ট্রিক না ওটা বললাম মানে ইটস এ টিভি হ্যাঁ, প্রোডাক্ট। অবশ্যই, এবং অবশ্যই। তুমি যখন তোমার মোবাইল খুলবা তুমি দেখবা যে বাসটা কি, কারণ সবাই খেলা দেখতেছে। এটা মোটামুটি গ্যারান্টিড যে সবাই কোথাও না কোথাও কোনো না কোনো স্টেজে বসে খেলা দেখতেছে। তো এই টেস্ট ক্রিকেট মানে আমি কখনো ওই যে এই কারণে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইভেন সাবকন্টিনেন্ট হ্যাঁ, তুমি আপনারা গ্যালারি এখানেও দেখে বলতে পারবা না যে হ্যাঁ। কতটা ক্রেজ চলতেছে। কিছু কিছু জিনিস আমরা মাঠে বসে মিস করি, কিন্তু আমরা মনে হয় আমরা সোশ্যাল মিডিয়ায় গেলে দেখলে দেখা যায়, এতেই বোঝা যায় যে কতটা ক্রেজ আছে টেস্ট ক্রিকেটে। ইটস এ এবং- গ্রেট টাইম টু বি বাংলাদেশ হ্যাঁ, ফ্যান। এবং আমার ধারণা মানে যদি সিজনটা একটু অন্যরকম আর একটু সুদিং হতো তাহলে নিশ্চয়ই Exactly. ওটাও আসতো। এবং তোর উইন্টার হতেই হ্যাঁ, সিস্টেম, উইন্টার হলে ডেফিনেটলি তুই এখানে বেশি মানুষ দেখতি, কারণ গরম আবার বৃষ্টি। ধর আজকে সকালে যারা আসবে তারা চিন্তা করছে যে যেতে যেতে এসে খেলা শেষ হয়ে যেতে পারে, তাই না? তারপর সকালে বৃষ্টি হচ্ছে, এই ব্যাপারগুলো ম্যাটার করে। ডেফিনেটলি আরেকটু দর্শক বেশি থাকলে ভালো হতো, কোনো ডাউট নাই। বাট সেটা ইটস নট এ বিগ কমপ্লেন, বা মানে সেখানে আসলে অভিযোগ তোলা বা আঙুল তোলার ব্যাপার নেই আর কি। শেষ করার আগে সিরিজের একটা মোমেন্ট আপনার কাছে মানে স্ট্যান্ডার্লোন যেটা যেভাবে বলবে তো টপ চিন্তা অফ দ্য মাইন্ড, না টপ অফ দ্য মাইন্ড। তাহলে তো আমি ওই লিটনের সেই অরাটার কথাই বলবো কালকে, মানে যে সাইকোলজিক্যাল ব্যাটেলে যে তিনি যেভাবে সেটাকে এই যে এভাবে দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ, তিনি যেভাবে বলছেন, দুজনের সঙ্গে কথা বলছে। দুজনের সঙ্গে যেভাবে বলছেন এবং যেভাবে চালিয়ে যাচ্ছেন আর কি, হ্যাঁ হোয়াট হ্যাপেন্ড, কি মানে কি করতেছো ভাই তুমি? যে অথরিটিতে বলছেন দুর্দান্ত। জয় শর্ট লেগের ক্যাচ আর পুরো দলের সেলিব্রেশন। চাঁদপুর বেরিয়ে আসে। চাঁদপুর সত্তা বেরিয়ে আসলো। না সেটা মানে আসলে ওই সেলিব্রেশনটার কারণটা কি? না এটা তুমি চিন্তা করো, এমনিতে তো পার্টনারশিপ ভাঙতেছিল না, খুবই ইন্টেন্স সিচুয়েশন।
তো ওই মুহূর্তে ওইরকম একটা ক্যাচ, আর জয়কে কেউ ধরতে পারলো না, কারণ এটা আনলাইক জয়, সে তো এটা সেলিব্রেশন করে না, চুপচাপ মানুষ, সে দৌড়াচ্ছে আর পুরো দল তার পেছনে দৌড়াইতেছে। ইট ওয়াজ ইনক্রেডিবল সিন। তখনই আমরা জিতে গেছি আমার কাছে মনে হয়েছে। সেটাই না, ও চাঁদপুরে বললে আমার তো দিনাজপুর হিসেবে লিটনের কথা বলা উচিত। হ্যাঁ, লিটনের innings টা এটা বলা উচিত, তাই না? না হ্যাঁ, তবে এর বাইরে দিনাজপুরের পাশে বৃহত্তর দিনাজপুর আর কি, পঞ্চগড়ের ছেলে শরীফুল ইসলাম, তার আজকে উইকেটে সেলিব্রেশন, কারণ রহিম ভাই মানে পুরো ইনিংসে বা ম্যাচে যে বোলিংটা করেছে, কিন্তু ওটাই হচ্ছে ফার্স্ট উইকেট। আরে আমি তো দেখতে পাইনি, আমি ওয়াশরুমে ছিলাম তখন। এখন দেখি না সেটা। এটা ইউ শুড সি ইট, মানে শরীফুলের ওই সেলিব্রেশনটা মনে হবে যে জয়ের মতো শরীফুল নিজের গতিতে আগে যাচ্ছে, সবাই তার পেছনে হ্যাঁ, দৌড়াইতেছে। এবং মানে কেউ নাই আর কি, জয় তো শেষ পর্যন্ত আর কাউকে না পেয়ে তাসকিনের কোলে উঠে বসছিল। সেটাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ। Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো FaceOfTomorrow.show।